নমস্কার, রণদীপ স্যারের ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের আমি যেটা নিয়ে আলোচনা করব একাদশ শ্রেণীর ডাকাতের মা গল্প নিয়ে। এই গল্পটির লেখক হচ্ছে সতীনাথ ভাদুড়ী। সতীনাথ ভাদুড়ীর আমরা যদি ছদ্মনাম দেখি, সতীনাথ ভাদুড়ীর ছদ্মনাম হচ্ছে চিত্রগুপ্ত। তোমাদের একাদশ শ্রেণীর পরীক্ষাতে কিন্তু সতীনাথ ভাদুড়ীর ছদ্মনাম দিয়েও কিন্তু আসতে পারে যে সতীনাথ ভাদুড়ীর ছদ্মনাম কী। তো প্রথমেই বলে রাখি, সতীনাথ ভাদুড়ীর ছদ্মনাম হচ্ছে চিত্রগুপ্ত। ডাকাতের মা এই যে গল্পটা রয়েছে, সেই গল্পটা কিন্তু প্রথম ছাপানো হয়েছিল যুগান্তর পত্রিকায়। ঠিক আছে, তো এই গল্পটার আমরা এবারে মূল বিষয়বস্তু নিয়ে এবার আলোচনা শুরু করব। দেখো, এখানে যে ডাকাতের মা যে গল্পটা আমরা যে মূল বিষয়বস্তু, সেটা হচ্ছে যে এই গল্পের যে মূল কেন্দ্রীয় চরিত্র সে হচ্ছে একজন ডাকাতের মা। এই ডাকাতের নাম কি? এই ডাকাতের নাম হচ্ছে সৌখী, যে কিনা তার পারিবারিক সূত্রেই ডাকাতির পেশাটা সে সাদরে গ্রহণ করে নিয়েছিল। তো তার পুরুষের যে কাজকর্ম সেটাও যদি আমরা বিচার করি, সেখানে আমরা দেখতে পাবো যে তার পিতাও ছিলেন একজন নামকরা ডাকাত, অর্থাৎ সৌখীর যিনি পিতা ছিলেন তিনি ছিলেন একজন নামকরা ডাকাত। তো সেই সূত্র ধরে সৌখীও কিন্তু মানে পারিবারিক ঐতিহ্য বা পারিবারিক রীতি অনুযায়ী সেও কিন্তু ডাকাতি পেশাটাকেই সে সাদরে গ্রহণ করেছে। তো এই পরিবারের অ্যাকচুয়ালি একটা মেন কতগুলো বিষয় ছিল, সেটা হচ্ছে যে ডাকাতি করাটা তারা অত্যন্ত গর্বের কাজ বলে মনে করত। ছিচকে চোর বা ছিচকে চুরি বা যেগুলো আমরা ছোটোখাটো চুরির যে জিনিসপত্রগুলো দেখি, সেই কাজগুলোকে কিন্তু এই পরিবারের সদস্যরা অত্যন্ত ঘৃণ্য কাজ বলে মনে করত। তারা এই কাজটাকে কোনো কাজই বলে মনে করতো না, ছোট কাজ বলে মনে করত। তো এই যে সৌখীর মায়ের মধ্যে এই একজন বৃদ্ধা মায়ের চরিত্র কিন্তু আমরা এখানে দেখতে পাবো। বৃদ্ধা বিধবা মায়ের চরিত্র এখানে দেখতে পাবো। তার এই চরিত্রের কিন্তু মূল কেন্দ্রীয় চরিত্র হচ্ছে সৌখীর মা, এই গল্পের মেন নায়িকা। তো এই গল্পটার মধ্যে কিন্তু এই চরিত্রটার মধ্যে একটা পরতে পরতে কিন্তু একটা অদ্ভুত কি বলবো বৈচিত্র্য রয়েছে এই চরিত্রটার মধ্যে, সৌখীর মায়ের চরিত্রের মধ্যে। শিক্ষাগত যোগ্যতার দিক থেকে সে একেবারেই অশিক্ষিত এবং বয়সে অত্যন্ত বৃদ্ধা একজন মহিলা এবং বিধবা একজন মহিলা কিভাবে জীবন সংগ্রাম করবে সেটা কিন্তু আমরা এই গল্পের মধ্যে দিয়ে দেখতে পাবো। ছেলে জেলে যাওয়ার পর তার জীবনে কি কি বিপর্যয় নেমে চলে আসে, মানে সৌখী জেলে যাওয়ার পরেই আমরা দেখতে পাবো তার পারিবারিক জীবনে কিন্তু একটা বিরাট বড় আর্থিক বিপর্যয় নেমে আসে। সেই আর্থিক বিপর্যয়ের সঙ্গে মোকাবিলা করা এবং তারপরে সৌখীর 5 বছর পর জেল থেকে বাড়ি ফিরে আসা এবং বাড়ি ফিরে আসার পরে কী ঘটনা ঘটলো সেই নিয়েই কিন্তু এই গল্প ডাকাতের মা। তো আজকে শুরু করছি গল্পটা, তোমরা ভালো করে শোনো। আগে সে ছিল ডাকাতের বউ। সৌখীর বাপ মরে যাবার পর থেকে তার পরিচয় ডাকাতের মা বলে। ডাকাতের মায়ের ঘুম কি পাতলা না হলে চলে? রাত বিরিতে কখন দরজায় টোকা পড়বে তার কি ঠিক আছে? টকটক করে 2 টাকার শব্দ থেমে থেমে 3বার হলে বুঝতে হবে দলের লোক টাকা দিতে এসেছে। 3বারের পর আরও একবার হলে বুঝতে হবে যে সৌখী নিজেই বাড়ি ফিরল। ছেলের আবার কড়া হুকুম, তখনই দরজা খুলবি না হুট করে, খবরদার। 10বার নিঃশ্বাস ফেলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ অপেক্ষা করবি, তারপর দরজা খুলবি। আরও কত রকমের টোকা মারার রকম ফের আছে, কতবার হয়েছে, কতবার বদলেছে। দুনিয়ার বিশ্বাস করবে কাকে? পুলিশ ঠেকানো যায়, কিন্তু দলের কারোর মনে পাপ যখন ঢোকে তখন ঠেকানো হয় মুশকিল। এই যে প্রথমে আমি এই যে লাইনটা পড়লাম, আগে সে ছিল ডাকাতের বউ, সৌখীর বাপ মরে যাওয়ার পর থেকে তার পরিচয় হয়েছে ডাকাতের মা বলে। অর্থাৎ এখানে দেখো আমরা কিন্তু একটা পুরুষতান্ত্রিক সমাজের কিন্তু প্রথমেই কিন্তু একটা উদাহরণ পেলাম। ঠিক মানে সৌখীর মা কিন্তু সে নিজের পরিচয় পরিচিত নয়। সে তার পরিচয়টা কিভাবে পরিচিতি পাচ্ছে? সে একজন ডাকাত সর্দারের বউ। তার পরবর্তীকালে তার স্বামী যখন মারা যায় তখন সে হয়ে যায় ডাকাতের মা, অর্থাৎ সৌখীর মা। তো সুতরাং এই যে মহিলার যে চরিত্র, যে নামহীন যে চরিত্রটা, সেটা কিন্তু আমরা এখানে কিন্তু এই ভদ্রমহিলার নাম সম্পর্কে কিন্তু কিছুই অবগত নই। তার ছেলের পরিচয় কিন্তু সে পরিচিত হচ্ছে। প্রথমে সে যখন তার স্বামী যখন ছিলেন তখন তিনি তার স্বামীর পরিচয় পরিচিত হচ্ছেন, আর এখন তিনি তার নিজের ছেলের পরিচয় পরিচিত হচ্ছেন।
তো এখানে দেখো প্রথমেই বলছে যে রাত বিরিতে কখন দরজা টোকা পড়বে তার কোনো ঠিক নেই। আসলে ডাকাত বাড়ির লোকেদের মানে ডাকাতের মায়েদের রাত্রিবেলার ঘুমটা ঠিক মানে গভীর ঘুম হলে চলে না, স্বাভাবিক ব্যাপারে। আমরা জানি যে ডাকাতরা ডাকাতি করতে রাত্রিবেলাতেই ইন জেনারেল যায় এবং তারপরে তারা আবার ভোররাত্রে ফিরে আসে বাড়িতে। তো সেই ভোররাত্রে ফিরে আসার পর তখন দরজায় টোকা মারার কিন্তু অনেক রকমের পদ্ধতি রয়েছে, ঠিক আছে? তো সেই পদ্ধতিগুলোর সম্পর্কে কি বলছে দেখো, যে মানে প্রথমেই বলছে যে টকটক করে 2 টাকার শব্দ থেমে থেমে 3বার হলে বুঝতে হবে দলের লোক টাকা দিতে এসেছে। 3বারের পর আরও একবার যদি টোকার আওয়াজ হয় তাহলে বুঝতে হবে যে সৌখী নিজে বাড়ি ফিরে এসেছে। কিন্তু সৌখী বলেছিল যে তখনই 3বারের পর যদি বেশি টোকা হয় তখনই কি সঙ্গে সঙ্গে যেন দরজা খুলতে তার মাকে বারণ করেছিল। তার কারণটা হচ্ছে যে অনেক সময় কি হয়, এই যে দলের যারা সদস্যরা রয়েছে তাদের মধ্যে অনেকে আবার পুলিশকে খবর দিয়ে দেয় এই যে টোকা মারার যে পদ্ধতির রকম ফেরগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে পুলিশকে তারা জানিয়ে দেয় এবং পুলিশ তখন সেই বাড়িতে এসে সার্চ করতে আসে এবং সেই রকমভাবেই টোকা মারে এবং বাড়ির লোক নির্ধারিতভাবেই দরজাটাকে খুলে দেয়। তো সেই জন্যই কিন্তু সৌখী তার মাকে সাবধান করে দিয়েছিল যে 3বারের পর টোকার আওয়াজ হলেও কিন্তু দরজা খুলবি না, যতক্ষণ না কি করবি 10বার নিঃশ্বাস ফেলবি, 10বার নিঃশ্বাস ফেলার পরই তারপরে দরজা খুলবি। তো সেই অনুযায়ী কিন্তু সৌখী মা তাই করতো, মানে সৌখী বাড়ি আসার পর 3বার টোকা যখন পড়তো তারপর আবার 10বার নিঃশ্বাস ফেলতো, তারপরেই সে দরজা খুলতো। তো তারপরে কি বলছে দেখো, যে দিনকাল পড়েছে অন্যরকম। সৌখীর বাপের মুখে শোনা যায় যে সেকালে দলের কি যেন জখম হয়ে ধরা পড়ার পর নিজের হাতের নিজের জিভ কেটে ফেলেছিল, পাছে পুলিশের কাছে দলের সম্বন্ধে কিছু বলে ফেলে সেই ভয়। আর আজকাল দেখো, সৌখী জেলে গিয়েছে আজ 5 বছর। প্রথম 2 বছর দলের লোক মাসে মাসে টাকা দিয়ে যেত, 3 বছর হলো আর দেয় না। এ কি কখনো হতে পারত আগেকার কালে? ন্যায় অন্যায় কর্তব্য অকর্তব্যের পাইট কি একেবারেই উঠে গেল দুনিয়া থেকে? সৌখীর বাপ কতবার জেলে গিয়েছে, সৌখীরও তো এর আগে 2বার কয়েদ হয়েছে। কখনো তো দলের লোকে এর আগে এমন ব্যবহার করেনি। মাস না যেতে না যেতেই হাতে টাকা এসে পৌঁছেছে, কখনো বা আগাম 3-4 মাসের, কখনো বা একসঙ্গে। কিন্তু এবার দেখো তো কাণ্ড, একটা সংসারে পয়সার অভাবে ভেসে গেলে কি না তা একবার উকি মেরে কেউ দেখলো না দলের লোক। আগের বৌমার শরীরটা ছিল ভালো, সৌখী এইবারকার বউটা একেবারেই রোগা রোগা, তার উপর ছেলে হবার পর একেবারেই ভেঙে গিয়েছে শরীর। সৌখী যখন একবার ধরা পড়ে তখন বৌমার ছেলে পেটে। হ্যাঁ, নাতিটার বয়স 4-5 বছর হলো বই কি। কি কপাল নিয়ে এসেছিল! যার বাপের নামে চৌকিদার সাহেবও কাঁপে, দারোগা সাহেব পর্যন্ত বাপকে তুই তোয়াকারি করতে সাহস করেনি কোনো দিন, তারই কিনা 2বেলা ভাত ছোটে না। হায় রে কপাল, এই বউকে যে খাটতেও পারে না ওই রোগা শরীর নিয়ে। মানে দেখো ভাগ্যের কি পরিহাস। এই যে সৌখী যখন জেলে গেল, সৌখী আর জেলে গেছে 5 বছর হয়ে গেছে। প্রথম 2 বছর দলের লোকেরা টাকা দিয়ে গেছে, কিন্তু 2 বছর যাবার পর এই বাকি যে 3টে বছর কেটে গেল, দলের কিন্তু মানে ডাকাত দলের একটা সদস্য কিন্তু সৌখীর মার খোঁজ নেয়নি বা তাদেরকে আর্থিক কোনো রকম সাহায্য করেনি। তাই জন্য সৌখীর মা বলছে যে আগেকার কালে কি এরকম হয়েছে, এর আগেও সৌখী জেলে গেছে, কিন্তু তখনও কি হয়েছে যে তখন আমরা দেখতে পেয়েছি যে যে 3-4 মাসের টাকাও কিন্তু অনেক সময় একবারে দিয়ে গেছে, মানে মাস পড়তে না পড়তে আবার অনেক সময় টাকা দিত, আবার অনেক সময় কি করতো 3-4 মাসের টাকা একবারে দিয়েছে। কিন্তু এইবারেই হলো যে সৌখী 5 বছর জেলে যাওয়ার পরে প্রথম 2 বছর টাকা দিয়েছিল, কিন্তু বাকি আমরা দেখতে পাচ্ছি যে 3 বছর মানে শেষের যে 3টে বছর তারা মানে সৌখীর ডাকাত দলের সদস্যরা কেউই কিন্তু সৌখীদের বাড়িতে এসে বা তার মাকে এসে কোনো রকম আর্থিক সাহায্য করেনি, যার ফলে কিনা তাদের পরিবারে কিন্তু একটা চরম আর্থিক বিপর্যয় কিন্তু নেমে এসেছিল। সৌখী যাকে বিয়ে করেছে, সৌখীর আমরা দেখতে পাচ্ছি সৌখীর 2টো বিয়ে, প্রথম স্ত্রীও মারা গেছে, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর যাকে বিয়ে করেছে সেই বউ খুব একটা মানে রোগা শরীর, মানে তার শরীর খুব একটা ভালো নয়। তার মধ্যে সৌখীর যে ছেলে জন্ম নেওয়ার পরে কিন্তু সেই বউয়ের শরীর আরও খারাপ হয়ে যায়, দুর্বল হয়ে পড়ে। তো সেই বউও কিন্তু খুব একটা বেশি খাটতে পারে না। তো সৌখী যখন জেলে গিয়েছিল দেখো কীরকম ভাগ্য, তখন তার সন্তান স্ত্রীর পেটে। কিন্তু তারপরে আমরা দেখতে পাবো যে সৌখীর 5টা বছর হয়ে গেল, সৌখীর ছেলের কিন্তু তার নিজের মুখটুকু দেখতে পারেনি, অর্থাৎ তার ছেলেরও কিন্তু 4-5 বছর বয়স হয়ে গেছে। এই এতদিনে কিন্তু সৌখী তার নিজের ছেলেকেও পর্যন্ত দেখতে পায়নি। এটা সত্যি কম দুঃখের কথা। তো
তাই জন্য সৌখীর মা বলছে, যে ছেলের নাম শুনে বা যার বাবার নাম শুনে দারোগা সাহেব পর্যন্ত কাঁপতো, মানে কেউ তুই তুয়াকারি করে তাকে ডাকতে সাহস করেনি, সেই ছেলেকে নাকি বা সেই পরিবারকে নাকি এখন আধপেটা খেয়ে থাকতে হয়। এটা তো সত্যি, মানে চরম বাস্তব, কঠিন বাস্তবের মুখে কিন্তু দাঁড় করিয়ে দিয়েছিল সৌখীর পরিবারকে। আচ্ছা, তারপরে কি বলছে দেখো, এই বউ যে খাটতে পারে না ওই রোগা শরীর নিয়ে। আমি বুড়ো মানুষ, কোনো রকমে বাড়ি বাড়ি গিয়ে দুটো খই মুড়ি বেঁচে আসি, তাই দিয়ে নিজের পেট চালানোই শক্ত। সাদে কি আর বউমাকে তার বাপের বাড়ি পাঠিয়ে দিতে হলো? তাছাড়া গয়লা বাড়ির মেয়ে, ঝি চাকরের কাজও তো আমরা করতে পারি না, করলেই বা রাখতো কে? সৌখীর মা বউকে কি কেউ বিশ্বাসে পায়? নইলে আমার কি ইচ্ছা করে না যে বউ নাতিকে নিয়ে ঘর করি? বেআইয়ের দুটো মোষ আছে, তবু বউ নাতিটার পেটে একটু একটু দুধ পড়ছে। ওদের শরীরের দরকার দুধের, আর বছরখানেক বাদেই তো সৌখী ছাড়া পাবে। তখন বউকে নিয়ে এসে রূপোর গয়নায় মুড়িয়ে দেবে, দেখিয়ে দেবে পাড়ার লোকেদের যে সৌখীর মায়ের নাতি পথের ভিখেরি নয়। আসতে দাও না সৌখীকে, দলের ওই বদ লোকগুলোকে ঠান্ডা করতে হবে। আমি বলি, এসব একল সেরে লোকেদের দলে না নিলেই ভালো হয়। একল সেরে কথাটার মানে কিন্তু স্বার্থপর, সেলফ সেন্ট্রিক, যেটাকে আমরা ইংলিশে বলি। প্রচণ্ড যে আর কি নিজেকে নিয়ে ভালোবাসে বা নিজেকেই চেনে, স্বার্থপর অ্যাকচুয়ালি এদেরকে বলা হয় একল সেরে। তো আমি বলি, এসব একল সেরে লোকেদের দলে না নিলেই হয়। ওরা কি ডাকাত নামের যোগ্যী? ওরা কি ডাকাত নামের যোগ্যী? এই পোর্শনটা কিন্তু তোমরা একটু আন্ডারলাইন করো। এখান থেকে কিন্তু এই লাইনটা তুলে কিন্তু প্রশ্ন আসে যে কী প্রসঙ্গে সৌখীর মা বা বক্তা এই কথাটি বলেছিলেন। ও কি ডাকাত নামের যোগ্যী? চোর ছিচকে চোর। ওই যে যেটা দিতে আসতো টাকা, সেটা চেহারা দেখেছো? তালপাতার সেপাই। তালপাতার সেপাই মানে হচ্ছে লম্বা রোগা টাইপের যে সমস্ত মানে লোকেরা রয়েছে, তাদেরকে আমরা বলি তালপাতা সেপাই। থুতনির নিচে দুগাছা দাড়ি, কালিঝুলি মাখো আর মশারি হাতে নাও, ওই রোগা পটকাকে দেখে কেউ ভয় পায় কালে? এটা তো সত্যি কথাই, মানে ডাকাত মানে আমরা তাদেরকে বুঝবো যে এই স্টাউট ফিগার হবে, লম্বা চড়া হবে। তো এখনকার মানে সৌখীর মা বলছে যে তার ছেলের সঙ্গে যে বাকি যে ডাকাত দলের সদস্যরা রয়েছে, তাদেরকে দেখলে সত্যি লোক ভয় পাবে না? কারণ ওরকম একটা রোগা মানে তালপাতার সেপাইয়ের একটা চেহারা নিয়ে সে কি মানে ডাকাত হতে পারে? সে তাই জন্য সৌখীর মা বলছে ডাকাত নামে সেই মানে ডাকাত নামের কি সেই যোগ্য? তো দেখো, আসলে সৌখীর মা কিন্তু এটাকে একটা বিরাট বড় একটা প্রফেশন ভাবতো, ঠিক আছে? যে এটা মানে পুরুষ, মানে সমর্থ পুরুষের একজন কাজ, মানে ডাকাতি করাটা, ঠিক আছে? এটা একটা অত্যন্ত গর্বের কাজ। হ্যাঁ, তো সেই জন্য মানে এই রোগা ছিচকে চোরেদের ডাকাতি করতে আসাটা সৌখীর মার খুব একটা পছন্দের ছিল না, তাই জন্যই কিন্তু সেই প্রসঙ্গে এই উক্তিগুলো করেছে। তো আবার আসি নেক্সট কোশ্চেনে। দেখো, ঘুম আর আসতে চায় না, রোজ রাতেই এই অবস্থা। মাথা পর্যন্ত কম্বলের মধ্যে ঢুকিয়ে না নিলে তার কোনো কালই ঘুম হয় না শীতের দিনে। একবার সৌখী কোথা থেকে রাত দুপুরে ফিরে এসে টোকা সাড়া না পেয়ে কী মার মেরেছিল মাকে। বলে দিয়েছিল যে ফের যদি কোনো দিন নাক মুখ ডেকে শুতে দেখি তাহলে খুন করে ফেলে দেব। বাপের বেটা তাই মেজাজ অমন করা। আপাত মস্ত কম্বল মুড়ি দিয়ে নাক ডাকিয়ে ঘুমালো, একটা বকুনি দেবার লোক পর্যন্ত নেই বাড়িতে। গেল 5 বছরের মধ্যে, হে কি কম দুঃখের কথা। ঘুমের অসুবিধা হলেও ছেলের কথা মনে করে সে একদিনের জন্য নাক মুখ ঢেকে শোয়নি 5 বছরের মধ্যে। দেখো, যে একবার সৌখীর মা নাক মুখ ঢেকে ঘুমিয়েছিল, তো সৌখী নাকি এসে বাড়িতে তার মাকে বেধারক পিটিয়েছিল। কথাটা বলছে দেখো, যে যে বাপের বেটা তাই মেজাজ অমন করা। সৌখীর মার কিন্তু সৌখীর বিরুদ্ধে দেখো এতে কিন্তু কোনো অভিযোগ নেই যে নিজের ছেলের হাতে মার খেয়েছে। আসলে এটা একটা পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার চিত্র, মানে আমাদের সমাজে মানে এটা একটা নেগেটিভ চিত্র তো অবশ্যই, যে পুরুষেরা রোজগার করবে এবং পুরুষরা মহিলাদের মানে বাড়ির মহিলাদের ওপরে যা খুশি তাই করতে পারে, মানে সেটা যদি গায়ে হাত তোলার বিষয় সেটাও একদম নর্মাল ব্যাপার। তো সেই রকমভাবে ডাকাত পরিবারের যে ছেলে মানে সৌখী, সেও কিন্তু যেহেতু সে রোজগার করে বাবার অবর্তমানে, বাবা মারা যাওয়ার পর মানে সে যা বলবে সেটাই এখন সব মানে ফাইনাল ডিসিশন। তো সেটাই আমরা দেখতে পাবো যে সৌখী যেটা বলবে সেটাই হবে। তো সেই জন্য তার মা যেহেতু ওরকম নাক মুখ ঢেকে শুয়েছিল, সেই জন্য সে তার মাকে পিটিয়েছিল, ঠিক আছে? কিন্তু দেখো, তার মা ভাবছে যে এটা তো
পুরুষ মানুষ বা তার একটা রোজকেরে ছেলের তো একটা হকের অধিকার, মাকে মারতেই পারে, এটা কোনো ব্যাপারই নয়। এটা আমাদের কাছে শুনতে অস্বাভাবিক লাগলো, সেই সময় দাঁড়িয়ে এই চিত্রটা কিন্তু সতীনাথ ভাদুড়ী তুলে ধরছেন। তো যাই হোক, তো ছেলে জেলে যাওয়ার পরও কিন্তু এখনো পর্যন্ত মানে সৌখীর মা ওরকম নাক মুখ ঢেকে নিশ্চিন্তে ঘুমাতে পারেনি। হ্যাঁ, তারপর থেকেই বন্ধ করে দিয়েছিল, মার খাওয়ার পর থেকে ওই রকম নাক মুখ ঢেকে ঘুমানো। বাইরে নোনা আতা গাছতলায় শুকনো পাতার ওপর একটু খড়খড় করে শব্দ হলো। গন্ধকুকুল কিংবা শিয়াল টিয়াল হবে বোধহয়। কি খেতে যে এরা আসে বোঝা দেয়। বুড়ো হয়ে শীত বেড়েছে, আগে একখানা কম্বলে কেমন দিব্যি চলে যেত। এই কম্বলখানাও হয়েছে অনেক কালের পুরানো। এর আগের বার সৌখী জেল থেকে এনে দিয়েছিল। সে কি আজকের কথা? কম্বলখানার বয়স কবছর হবে তার হিসাব করতে গিয়ে বাধা পড়ে। টক টক করে টোকা পড়ার মতো শব্দ যেন কানে এলো। টিকটিকি ডাক হবে বোধহয়। হাতি পাকে পড়লেও ব্যাঙেও লাথি মারে। টিকটিকিটাও শুদ্ধ খুনসুরি আরম্ভ করেছে মজা করার জন্য। করে নে। মানে কি বলছে দেখো, যে প্রথমে সৌখীর মা তো শুয়ে ভাবছিল যে যেহেতু শীত বেড়েছে, তা কম্বলটাও যে গায়ে, যে তিনি কম্বলটা গায়ে দিয়ে রয়েছেন, সেই কম্বলটাও অনেক কালের পুরানো হয়েছে, তাই এই কম্বলে তারা আর শীত মানতে চায় না। তো এই কম্বলখানার বয়সটাও হয়েছে অনেক পুরানো, কারণ সৌখী আগের বার যখন জেলে গিয়েছিল, জেল থেকে সেই কম্বলটা এনে দিয়েছিল। কিন্তু এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই ঠান্ডার মধ্যে এই পুরনো কম্বলে সৌখীর মার আর শীত আর মানতে চাইছে না। তো হঠাৎ করেই সে একটা ওই শুকনো আতা গাছের পাতার মধ্যে একটা খড়খড় করে একটা শব্দ শুনতে পেলো। মনে হলো যেন কেউ চলছে ওই পাতাটার উপর দিয়ে। তা সৌখীর মা ভেবেছে হয়তো খটাস কিংবা মানে গন্ধকুকুল যেটাকে আমরা বলছি, বা তোমার শিয়াল হয়তো সেখানে হয়তো চলাফেরা করছে। কিন্তু তারপরেই আবার কিছুক্ষণ পরেই দেখলো যে আবার একটা টোকা পড়ার মতো শব্দ পেল। তো সেই টোকা পড়ার শব্দটা শুনতে পেয়ে সৌখীর মা ভাবলো যে হয়তো টিকটিকি এসেছে। অথচ আসলে মেন ব্যাপারটা এখানে আমরা দেখো, সৌখীর মা আসলে পরোক্ষভাবে কিন্তু বুঝতে পেরেছে, মানে বোঝাতে চাইছিল মনটাকে যে সৌখী হয়তো বাইরে এসেছে। তাই জন্য দেখো, তার মনে আসলে সন্তানের প্রতি তার ভালোবাসার জন্যই তো তার মনের মধ্যে এই আশাটা তৈরি হয়েছে। তো পরেই মানে পরক্ষণেই সে ভাবছে যে হাতি পাকে পড়লেও তো চামচিকিটা লাথি মারে, আমার এই আশা মিথ্যে। তাই টিকটিকিটাও আমার সাথে খুনসুটি আরম্ভ করেছে। যে সৌখী বাড়ি এসেছে, এই ভাবনাটাও তার মনের মধ্যে এসেছিল, কিন্তু তাও সে ভাবছে না, সৌখীরটা এখন আসার কথা নয়, তাই জন্যই কথাটা বলছে। তারপরে কি বলছে দেখো, টকটক করে আবার দরজায় দুটো টোকা পড়ল। না, তাহলে টিকটিকি তো না, আওয়াজটা তো ক্ষণক্ষণে। টিনের কপাটের উপরে টোকা মারার শব্দ। বুড়ি উঠে বসে। ঘর গরম রাখার জন্য সে আগুন করেছিল মেঝেতে, সেটা যে কখন নিভে গেছে, কিন্তু তার ধোঁয়া ঘরের অন্ধকারকে আরও জমাট করে তুলেছে। এতদিনে কি তাহলে দলের হতভাগাগুলোর মনে পড়েছে সৌখীর মায়ের কথা? আবার দরজায় দুটো টোকা পড়ল। আর সন্দেহ নেই, অনেক দিনের অনভ্যাসের পর এই সামান্য ব্যাপারটা বুড়ির মনের মধ্যে কিন্তু একটু উত্তেজনাই তৈরি করেছে। তবু বলা যায় না কে না কে। সৌখীর মা আস্তে আস্তে উঠে দরজার পাশে গিয়ে দাঁড়ায়। বন্ধ কপাটের ফাঁক দিয়ে বাইরের লোকটাকে দেখার চেষ্টা করলো। লোকটাও হয়তো কপাটের ভেতর দিয়ে ফাঁক দিয়ে ভেতরটা দেখার চেষ্টা করছে। বাইরে ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যায় না, বিড়ির গন্ধ নাকে আসছে। আবার টোকা পড়ল দুটো, এবার একেবারেই কিন্তু কানের কাছে। এ টোকা তো পড়ার কথা ছিল না, অর্থাৎ 3বারের বেশি কিন্তু টোকা পড়েছে। এইবারেই তো সৌখীর মার সন্দেহটা আরও তীব্র হচ্ছে যে সত্যি তো এইবার এই টোকাটা পড়ার কথা ছিল না, কারণ সৌখীর তো জেল থেকে আসার তো এখনও আরও দেরি রয়েছে। অবাক কাণ্ড, তাহলে তো লোকটা টাকা দিতে আসেনি, পুলিশের লোকটোক নয় তো? টোকা মারার নিয়মকানুনগুলো হয়তো ভালো করে জানে না। সৌখী ছাড়া পার যে এখনও বহু দেরি। নিশ্চয়ই পুলিশের লোক। তবে তুমি যেই হও, টাকা দিলে নিশ্চয়ই নিয়ে নেব, তারপর অন্য কথা। কথা বলতে হবে সাবধানে, দলের কারো নামধাম আবার মুখ দিয়ে বেরিয়ে না পড়ে অজান্তে। হঠাৎ মনে পড়ল হুড়কো খোলার আগে 10বার নিঃশ্বাস ফেলবার কথা। মানসিক উত্তেজনায় নিঃশ্বাস পড়ছেই না, তা গুনবে কি? বুকের মধ্যে ধরাস ধরাস করছে। বুড়ি তাড়াতাড়ি 10বার নিঃশ্বাস ফেলে নিয়ম রক্ষা করে নিল। কে? দরজা খুলেই সম্মুখে এক লম্বা চওড়া লোককে দেখে ডাকাতের মায়েরও গা ছমছম করে ওঠে। ঘরে যে একেবারে ঘুটঘুটে অন্ধকার, ঢুকি কি করে? কে? সৌখী? ওমা তুই! আমি ভাবি কে না কে। দেখো, সৌখী বাড়িতে ফিরে এসেছে।
বুড়ি ছেলেকে জড়িয়ে ধরেছে। এই ছেলে বুড়ো হয়েও সেই একই রকমই থেকে গেল। জেলে থেকে ছাড়া পেয়ে ফিরেছে। বুক ফুলিয়ে পাড়া জাগিয়ে ঢুকতে পারতো বাড়িতে অনায়াসে, কিন্তু দরজায় টোকা মেরে মার সঙ্গে খুনসুরি জোগাড় করছিল এতক্ষণ। এই আনন্দ তার রাখার জায়গাই নেই। লাট সাহেব জেল দেখতে গিয়েছিল, আমার কাজ দেখে খুশি হয়ে ছেড়ে দেবার হুকুম দিয়ে দিল। খুশি আর কি, হেড জমাদার সাহেবকে টাকা খাইয়েছিলাম, সেই সুপারিশই করে দিয়েছিল জেলার বাবুর কাছে, তাই বেশি রেমিশন পেয়ে গেলাম। আচ্ছা তুই কুপিটা জ্বালাতো আগে, তারপর সব কথা হবে। মানে বড়লাট সাহেব জেল দেখতে গিয়েছিল, তাই সেও কাজে খুশি হয়েছে। সৌখী আসলে জেলে ভালো কাজকর্ম করতো। তারপরে আবার তোমার জেল মানে হেড জমাদারকে টাকা খাইয়েছিল সৌখী, সেই জেলারের কাছে খবর মানে সুপারিশ করে সৌখীর আগে ভাগে ছাড়ার মানে বন্দোবস্ত করে দিয়েছিল। তো সৌখীর মাকে বলছে, সৌখী কুপিটা আগে জ্বালা। কুপি বলতে এখানে লম্ফোর কথা বলা হচ্ছে, কিন্তু দরকারের চাইতে জোরে কথাগুলো বলল সৌখী, যাতে ঘরের অন্য সকলেও শুনতে পায়। ঘরের অন্য সকলে বলতে এখানে সৌখীর বউ এবং সৌখীর ছেলের কথা বলছে। সৌখী তো আসলে জানতো না যে তার ছেলে এবং তার বউ বাড়িতে নেই। তারপর মাকে কেরোসিন তেলে টেমিটাকে খুঁজতে সাহায্য করবার জন্য দেশটায় কাঠি জেলে তুলে ধরে। বুড়ি এতক্ষণে আলোতে মুখ দেখতে পেল ছেলের। চুলে বেশ পাক ধরেছে এবার, তাই বাপের মুখের আদল ধরা পড়েছে ছেলের মুখে। রোগা রোগা লাগছে যেন। সৌখীটা তো বাপের মতো জেলে গেলে শরীর ভালো হয়, তবে এবার এমন কেন? ছেলের চোখের চাহনি ঘরের দূর দেওয়াল পর্যন্ত কি যেন খুঁজছে। কাদের খুঁজছে সে কথা আর বুড়িকে বলে দিতে হবে না। মানে সৌখীর আসলে জেল থেকে ফিরে আসার যত না আনন্দ, সৌখীর মনের মধ্যে তার থেকে বেশি আনন্দ কাজ করছিল সে বাড়ি ফিরে গিয়ে তার স্ত্রী এবং তার ছেলেটাকে সে দেখতে পাবে। তার কারণ সৌখী যখন জেলে গিয়েছিল তখন তো আমরা প্রথমেই শুনেছিলাম, সৌখী যখন জেলে গিয়েছিল তার ছেলে তখন তার স্ত্রীর গর্ভে, তাই জন্য জেলে থাকাকালীন তো সে তার ছেলেকে একবারও দেখতে পায়নি। তো ছেলেকে প্রথমবার দেখার আনন্দে সে আত্মহারা হয়ে উঠেছিল, তাই জন্য সে তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসে, কিন্তু এসে দেখে তার ছেলে বাড়িতে নেই। তাই বারবার ধরে খুঁজছে কোথায় তারা গেল। হ্যাঁ রে, জেলে তোর অসুখ বিসুখ করেছিল নাকি? সৌখী এই প্রশ্ন কানে তুলতেই চায় না। এদের কাউকে দেখছি না। প্রতি মুহূর্তে বুড়ি এই প্রশ্নেরই ভয় করছিল। জানা কথা তো জিজ্ঞাসা করবে, তবু বউ বাপের বাড়ি গিয়েছে। হঠাৎ বাপের বাড়ি? এতদিন পর বাড়ি ফিরেছে ছেলে, এখনই সব কথা খুলে বলে মেজাজ খারাপ করে দিতে চায় না মরদের রাগ। শুনি এখনই হয়তো ছুটবে রাগের মাথায় দলের লোকের সঙ্গে বোঝাপড়া করতে। নাতি আর বউয়ের শরীর খারাপের কথা এখনই বলে কাজ নেই। ছেলে ছেলে করে মরেই সৌখী। আগের বউটা ছেলে পিলে হয়নি, এই বউয়েরও ওই একটাই টিম টিম করছে। তার শরীরে খারাপের কথা শুনলে হয়তো সৌখী এখানে আর একদিনও থাকবে না। এতদিন পর এলো, একদিনও কাছে রাখতে পারবো না। খেয়ে দিয়ে জিরিয়ে সুস্থির হয়ে থাকুক এক আধ দিন, তারপর সব কথা আস্তে আস্তে বলা যাবে। আচ্ছা দেখো, এইখান থেকে কিন্তু আমরা সৌখীর মায়ের একটা গুরুত্বপূর্ণ চরিত্রের অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেটা কি? সেটা হচ্ছে একজন সমজদার মহিলা বা একজন বুঝদার মহিলার একটা চিত্র কিন্তু আমরা এখান দিয়ে দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে দেখো, সৌখীর মা কিন্তু চাইলেই কিন্তু তখনই বলতে পারতো যে তাদের সৌখী জেলে যাওয়ার পর তাদের জীবনে কিভাবে আর্থিক বিপর্যয় নেমে এসেছে, এবং তার জন্যই তার পুত্রবধূ এবং তার নাতিকে তার সৌখীর শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিতে বাধ্য হয়েছিল সৌখীর মা। এই কথা সৌখীর মা তাকে অনায়াসেই বলে দিতে পারতো, কিন্তু সে একটা কথা চিন্তা করলো যে ছেলে এতদিন পর জেল থেকে বাড়ি ফিরেছে, এখনই যদি সে দলের লোকেদের এই কথাগুলো মানে দলের লোকেদের এই দায়িত্ব কর্তব্যবোধ সম্পর্কে অনীহার কথাগুলো যদি সে এখনই তার মা মানে তার ছেলেকে যদি সে জানায়, তাহলে তো অবশ্যই সে সাথে সাথে গিয়ে দলের লোকেদের সঙ্গে বোঝাপড়া করতে চলে যাবে, কারণ তার সৌখীর রাগ অত্যন্ত চড়া প্রকৃতির রাগ। তো তাই জন্য তার মা সেটা আর চায়নি। তাই বলছিল, সৌখীর মা ভেবে নিল যে সবে এসেছে, এক আধ দিন থাক, একটু ধীর স্থির হোক, তারপরে আমি সমস্ত কথাগুলো বলবো। তাই জন্য সৌখীর মা দেখো কি বলছে সৌখীকে, কেন মেয়েদের কি বাপ মাকে দেখতে ইচ্ছা করে না একবারও? না না, তাই বলেছি আমি। অপ্রতিভের চেয়ে হতাশা হয়েছে বেশি সৌখী। তার বাড়ি ফিরবার আনন্দ অর্ধেক হয়ে গিয়েছে মুহূর্তের মধ্যেই। ছেলেটা কেমন দেখতে হয়েছে তাই নিয়ে কত কল্পনার ছবি এঁকেছে জেলে বসে বসে। ছেলে কেমন করে গল্প করে মায়ের সঙ্গে, তাই শুনবার জন্য টোকা মারবার আগেই দরজায় কান ঠেকিয়ে কতক্ষণ দাঁড়িয়েছিল। ভেবেছিল রাত 9টার মধ্যে দুরন্ত ছেলেটা নিশ্চয়ই ঘুমাবে না।
সে মনে মনে ঠিক করে ফেলে যে কালই সে যাবে শ্বশুরবাড়ি বউ ছেলেকে নিয়ে আসতে। এ কথা এখনই মাকে বলে ফেলা ভালো দেখায় না, নইলে মা আবার ভাববে যে নতুন বউ এসে ছেলেকে পর করে নিয়েছে। মা কত কি বলে চলেছে, এতক্ষণে শেষ কথাটা কানে এলো। নিয়ে হাত মুখ ধুয়ে নে। দেখো কি বলছে, আসলে সৌখী ভীষণ হতাশ হয়েছিল। আসলে আমরা সকলেই জানি যে এক্ষুনি আমরা গল্পের প্রথম অংশে পড়ছিলাম যে সৌখী যখন জেলে গিয়েছিল তখন তার ছেলে সৌখীর স্ত্রীর গর্ভে। তো 5 বছর হয়ে গেছে সে জেলে যাওয়ার পর, ছেলের মুখটাও সে দেখার সুযোগ পায়নি। তো এটা তো সত্যি একটা বিরাট বড় একজন বাবার কাছে তার সন্তানকে দেখতে না পাওয়া, হ্যাঁ, জন্ম নেওয়ার পরে, সেটা তো কম দুঃখের কথা। তো তাই জন্য সৌখীর মনের মধ্যে একটা বিরাট বড় কষ্ট জমেছিল। তাই জেল থেকে ফিরে আসার পর তার প্রথম আনন্দটাই ছিল যে সে বাড়ি ফিরে গিয়ে তার নিজের ছেলেকে দেখতে পাবে। কিন্তু সে বাড়ি ফিরে আসার পর দেখো সে হতাশায় তার মনটা ভরে গেল। আবার সে ভাবছে যে এখনই যদি মাকে যদি বলি বউ ছেলের কথা, বা বলি যে বউ ছেলেকে নিয়ে আসার কথা বা তার মনের হতাশার কথা যদি এখনই আমি আমার মাকে জানাই, তাহলে মাও হয়তো ভাববে যে বিয়ের পর বউ হয়তো আমাকে আমার মায়ের থেকে আলাদা করে দিয়েছে। দেখো মার প্রতি ভালোবাসাটাও কিন্তু আমরা সৌখীর এখান থেকে কিন্তু আমরা এই চরিত্রের দিক থেকে আমরা পাচ্ছি। ঠিক আছে, সৌখীর মারও যেরকম একটা পরিণত মানসিকতা বোধ বা পরিণত একজন চিন্তা ভাবনা বা পরিণত চিন্তা মনস্ক একজন মহিলার চরিত্রের যা নিদর্শন থাকা উচিত সেটা যেরকম আমরা জানতে পারলাম, ঠিক সেরকমভাবে সৌখীরও কিন্তু একজন পরিণত দায়িত্বপরায়ণ ছেলের চরিত্রটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পেলাম। তো অনেকক্ষণ ধরে ওর মা অনেক কিছু বলে চলেছে, শেষ কথাটা কানে এলো, নি হাত মুখ ধুয়ে নে। না না, আমি খেয়ে এসেছি, এই রাত করে তোকে আর রাত দিয়ে বসতে হবে না। না রাত যে কি, খইমুড়ি আছে, খেয়ে নে, তুই যে কত খেয়ে এসেছিস সে আর আমি জানি না। ব্যবসার পুঁজি খইমুড়িগুলো শেষ করে শোয়ার সময় তার হঠাৎ নজর গেল মার গায়ের ছেঁড়া কম্বলখানার দিকে। ওখানা আমাকে দে। আপত্তি ঠেলে সৌখী নিজের গায়ে নতুন কম্বলখানা মায়ের গায়ে জড়িয়ে দিল। দেখো কত দায়িত্বপরায়ণ ছেলে। হ্যাঁ, এখান থেকে কিন্তু আমরা সৌখীর একটা দায়িত্বপরায়ণের চরিত্রটা কিন্তু দেখতে পেলাম। নিজের গায়ের নতুন কম্বলটা কিন্তু সে তার মায়ের গায়ে জড়িয়ে দিল। নতুন কম্বলে মুড়ি দিয়ে শুয়েও বুড়ির ঘুম আর আসতে চায় না, পা কিছুতেই গরম হয় না, রাজ্যের দুশ্চিন্তা মাথা গরম হয়ে উঠছে। সৌখীর নাক ডাকানির একঘেয়ে শব্দে কানে আসছে। এতদিন পর ছেলে বাড়ি এলো, কোথায় নিশ্চিন্ত হবে তা নয়, সৌখীকে কি খেতে দেবো কাল সকালে, সেই হয়েছে বুড়ির মস্ত ভাবনা। আজকে রাতটা না হয় বিক্রির খইমুড়ি দিয়ে কোনো রকমে চলে গেল। যদি বলতে দুটো ভাত খেতে ইচ্ছা করছে তাহলে আর উপায় ছিল না। সব কথা না বলে আলু চচ্চড়ি খেতে কী ভালোবাসি না সৌখীটা, কতকাল হয়তো জেলে খেতেই পাইনি। আলু চাল সর্ষের তেল সবই তো কিনতে হবে, অত পয়সায় পাবই বা কোথায়। ভোরে উঠে কী বা ছেলেটাকে বলা যায় যে আগে পয়সা জোগাড় করে আন তবে রেঁধে দেবো। কাছারির ঘড়িতে দুটো বাজলো, ভেবে কুল কিনারা পাওয়া যায় না। দেখো একটা কথা চিন্তা করো, তাদের পরিবারে আর্থিক বিপর্যয় এতটাই যে সৌখীর প্রিয় খাবার সামান্য আলু চচ্চড়ি ভাত এইটুকু জোগাড় করবার পয়সা সৌখীর মার কাছে ছিল না। মানে আর্থিক সংকট বা বাস্তবের কতটা করুণ চিত্র কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। যে ছেলে 5 বছর পর বাড়ি ফিরেছে, মার কত চিন্তা ছেলেকে সে পরের দিন সকালবেলা কি খেতে দেবে। কিন্তু সত্যিই তো ঘরে একটুকু খাবারও নেই আর পয়সাও নেই। সেই ভাবনাই তো মা ভাবিত যে পরের দিন ছেলেটাকে আমি আমার কি খেতে দেব। তো মনে পড়ল কাছারি বাড়িতে দুটো বাজলো, মনে পড়লো পেশকার সাহেবের বাড়িতে রাজমিস্ত্রি লেগেছে। আজ যখন মুড়ি বেচতে গিয়েছিল তখন দেখেছে যে পড়ে যাওয়া উত্তরের পাঁচিলটা গাঁথা হচ্ছে। বুড়ি বিছানা থেকে উঠে টিপে টিপে বেরোলো ঘর থেকে। মানে এখানে পেশকার সাহেব বলতে কার কথা বলা হচ্ছে? পেশকার সাহেব মানে হচ্ছে বিচারকের সামনে, মানে কোর্টে বিচারকের সামনে যে কাগজপত্র বিচারককে পেশ করে বা এনে দেয় তাকে আমরা বলি পেশকার সাহেব। তো সেই পেশকার সাহেবের বাড়িতে নাকি রাজমিস্ত্রি কাজে লেগেছিল। তো সেখানে একটা পাঁচিল গাঁথা হচ্ছিল। তা আমাদের সৌখীর মা ডিসিশন নেয় যে সেই বাড়িতে গিয়ে সে চুরি করবে। তো সে কিন্তু পা টিপে টিপে বেরিয়ে গেল। ঠিক আছে, মাতাদিন পেশকারের বাড়ি বেশি দূরে নয়। পাঁচিল সেদিন হাত 2-2.5 পর্যন্ত গাঁথা হয়েছে। মাটি আর ভাঙা ইটের পাহাড়ের নিচে পড়ে থাকা সেই পাঁচিল ভাঙতে বুড়ির আর বেশি অসুবিধা হলো না। বাড়ি নিশুতি, অন্ধকারে কি কোথায় আছে ঠাউর করা শক্ত। বারান্দায় দোরগোড়ায় গুছিয়ে রাখা হয়েছে পেশকার সাহেবের খড়মজোড়া আর জলভরা ঘটি, ভোর উঠেই দরকার লাগবে বলে।
ভয় বুড়ি উঠোনে আর কোথায় কী আছে হাতড়ে হাতড়ে খোঁজবার আর চেষ্টা করলো না। ঘটিটি তুলে নিয়ে পাঁচিল টপকে বাইরে বেরিয়ে এলো নিঃশব্দে, জলটুকু পর্যন্ত ফেলেনি। এখন রাত দুপুরে লোটা হাতে যেতেও দেখলেও কেউ সন্দেহ করবে না। লোটা মানে ওই বড় ঘটি যেগুলোকে আমরা বলি। তো হাতের সামনে পেশকার সাহেবের বাড়ির সামনে যেটা পেয়েছে ওই লোটাটার মানে ঘটিটা নিয়ে শুদ্ধ বেরিয়ে এসছে, জলটা পর্যন্ত ফেলেনি। আর জল শুদ্ধ লোটা নিয়ে এখন দেখলে হলোকে হয়তো ভাবে দেশ পাড়াগার কথা। তখনকার দিনে বেশিরভাগ লোক ওই মাঠে বা ধান খেতে প্রাতক্রিয়াটা সম্পন্ন করতো, তা লোক ভাববে যে প্রাতক্রিয়া সম্পন্ন করতে যাচ্ছে। তো ওই লোটা বা ঘটি নিয়ে সে বেরিয়ে পড়লো। এদেশে লোটা বিনা সংসার চলে না, দিনবার কয়েক লোটা না মাজলে মাতাদিন পেশকারের হাত নিষ্পিস করে। সেই জন্য হুলুস্থুলু পড়ে গেল সারা বাড়িতে সকালবেলায়। আচ্ছা, এই পোর্শনটুকু আমি আজকে ডাকাতের মায়ের পড়ালাম। শেষ পোর্শনটা আমরা পার্ট 2 ভিডিওতে নিয়ে আসবো। তো ডাকাতের মা গল্পটা যেটুকু আমরা পার্ট 1 পোর্শনটাতে পড়ালাম, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে যতটুকু পড়ালাম আমি, তো সেটা তোমরা কমেন্ট সেকশনে তোমরা প্রশ্ন আমাকে করতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, একটু শেয়ার করো। আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর আরেকটা কথা বলি, এটা তো আমি আজকে থেকে একাদশ শ্রেণীর বাংলাটা শুরু করলাম, এরপরে আমি একাদশ শ্রেণীর ইতিহাসটাও পড়াবো। যারা যারা আমার কাছে পড়তে ব্যক্তিগতভাবে ইচ্ছুক তারা আমার মোবাইল নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে 9051769731। আমি অবশ্যই তোমাদের টেলিফোনে তোমাদের সাথে উত্তরে দেব, এবং যদি প্রশ্ন থাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আর গার্জিয়ানদেরও যদি কোনো রকম যোগাযোগ করার থাকে আমার সঙ্গে, তাহলে 9051769731 নাম্বারে আমাকে ফোন করতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো। খুব শীঘ্রই আসছি ডাকাতের মার গল্পের দ্বিতীয় অংশ নিয়ে। ততক্ষণ সকলে ভালো থেকো।